নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত। সিকিমের সেনা ক্যাম্পে আচমকায় ভূমিধস, 3 জওয়ানের মৃত্যু, এখনো নিখোঁজ আরও 6 জওয়ান। করোনা দ্রুত ছড়াচ্ছে পশ্চিমবঙ্গে। গত 24 ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা 44। দেশ জুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3961। রাশিয়ার বৃহত্তম ড্রোন হানা ইউক্রেনের। 4টি বিমান ঘাঁটিতে একসঙ্গে হামলা চালালো 117টি আত্মঘাতী ড্রোন। রাশিয়ার অন্তত 41টি জঙ্গি বিমান ধ্বংস। পরাজয়ের দোরগড়া থেকে ঘুরে দাঁড়িয়েছে। নরওয়ে দাওয়ায় ইতিহাস গড়লেন ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন দম্মারাজু গুকেশ। হারিয়ে দিলেন কিংবদন্তি দাবারু ম্যাগনাম কার্লসেনকে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবার হাঁসফাঁস গরমের দিন। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিমে গত দুদিনে দুর্যোগের কারণে 34 জনের মৃত্যু হয়েছে। আটকে পড়েছেন বহু পর্যটক। প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিমে গত দুদিনে দুর্যোগের কারণে 34 জনের মৃত্যু হয়েছে। বন্যা এবং ভূমিধসের কারণে বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতির খারাপ হওয়ায় উদ্ধার কাজে নামানো হয়েছে ভারতের বায়ুসেনা এবং অসম রাইফেলসের আধিকারিকদেরও। অসমের 19টি জেলায় 764টি গ্রামে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, এখনো পর্যন্ত সে রাজ্যে দুর্যোগের কারণে 10 জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর জলের তলায় চলে যাওয়ায় ঘরছাড়া হতে হয়েছে বহু মানুষকে। সবথেকে খারাপ পরিস্থিতি অসমের কাছাড় জেলায়। সেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 1 লক্ষ মানুষ। এই সংখ্যাটা শ্রীভূমি জেলায় 83,000, নাগাঁও জেলায় 62,000, লখিমপুর জেলায় 46,000। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত 155টি ত্রাণ শিবিরে 55,000 মানুষ আশ্রয় নিয়েছেন। মণিপুরে ভারী বৃষ্টিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে মণিপুরের সমতল এলাকার 2টি জেলার ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম। এখনো পর্যন্ত সে রাজ্যে 1500 মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে এনেছে সেনা। অরুণাচল প্রদেশে 9 জনের প্রাণ কেড়েছে ভূমিধস। 7 জনের মৃত্যু হয়েছে পূর্ব কামেং জেলা এবং 2 জনের মৃত্যু হয়েছে জিরো ভ্যালিতে। ভারী বৃষ্টি এবং ভূমিধসের জেরে উত্তর সিকিমে আটকে পড়েছেন 1200 পর্যটক। গত 29শে মে তিস্তা নদীতে পড়ে গিয়েছিল পর্যটক বোঝাই একটি গাড়ি। গাড়িতে ছিলেন 11 জন পর্যটক, তার মধ্যে 8 জনের খোঁজ পাওয়া যায়নি। মেঘালয়ে হরপা বানে বিপর্যস্ত 10টি জেলা। ত্রিপুরাতেও বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে। রবিবার অসম, সিকিম, অরুণাচলের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে সোমবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও। হাই নিউজ নেটওয়ার্ক। ধসে বিপর্যস্ত সিকিমে একদিকে যেমন পর্যটকরা আটকে পড়েছেন, চলছে উদ্ধার কাজ, অন্যদিকে উত্তর পূর্বের রাজ্যের ছাতেনে রবিবার সন্ধ্যায় ধস নামে একটি সেনা ক্যাম্পে। এই ঘটনায় কমপক্ষে 3 জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, আর নিখোঁজ হয়েছেন 6 সেনাকর্মী। মালদায় যুবককে খুনের অভিযোগে গ্রেফতার তার কাকিমা। 15 দিন নিখোঁজ থাকার পর পাশের জেলা থেকে উদ্ধার হলো ওই যুবকের দেহ। অভিযোগ, দেহটি একটি বাড়িতে পুঁতে দেওয়া হয়েছিল, তারপর সেই দেওয়ালে প্লাস্টারও করে দেওয়া হয়। অভিযুক্তের স্বীকারোক্তির পর নির্দিষ্ট জায়গায় গিয়ে দেওয়াল ভেঙে দেহটি খুঁজে পান তদন্তকারীরা। নিহত যুবকের নাম সাদ্দাম নাদাব। মালদার পুকুরিয়া থানা এলাকার নাদাব পাড়ার বাসিন্দা তিনি। থাকতেন ইংরেজবাজার শহরে কাকিমার বাড়িতে। ভিন রাজ্যে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার হিসেবে কাজ করতেন ওই যুবক। কেন তাকে খুন করা হলো এখনো স্পষ্ট নয়, তবে তার দেহ পাওয়া গিয়েছে দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকার একটি বাড়ি থেকে। ধৃতের নাম মৌমিতা নাদাব। প্রাথমিকভাবে আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে।
অস্বাভাবিক মৃত্যু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর। বর্ধমান শহরের শরৎপল্লী এলাকায় একটি মেসে থাকতেন ওই ছাত্রী। রবিবার বিকেলে মেসের বাথরুমে জানলায় গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন অন্যান্য ছাত্রীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। ওই ছাত্রীকে নামিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রীর নাম কোয়েল অধিকারী, বয়স 21। পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে বর্ধমান থানা পুলিশ। বয়স 7-এর এক শিশু, যে বয়স তার খেলার, আর সেই খেলার সামগ্রী কিনতে গিয়েই ধর্ষণের শিকার হতে হলো তাকে। পুতুল তৈরির কাপড় দর্জির কাছে সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার 7 বছরের নাবালিকা। বাঁকুড়া ছাতনা থানার অন্তর্গত এক গ্রামের ঘটনা। রবিবার দুপুরে অভিযুক্ত বছর 57-র এক ব্যক্তি ওই বালিকাকে পুতুল খেলার কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দর্জির দোকানে তাকে নিয়ে যায়, আর তারপরে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার জেরে অভিযোগ জমা পড়লে ছাতনা থানার পুলিশ তদন্তে নেমে সেদিনই অভিযুক্তকে গ্রেফতার করেছে। সোমবার অভিযুক্ত ওই ব্যক্তিকে বাঁকুড়া জেলা আদালতে পাঠায় পুলিশ। এই ঘটনায় ধৃতের কড়া শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবারের সদস্যরা। বড়বাজারের পর আবারও দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের এক হোটেলে অগ্নিকাণ্ড। রবিবার রাত 1টা নাগাদ সেই হোটেলে আগুন লেগে যায় এবং সেই ঘটনায় অন্তত 50 জন সেখানে আটকে পড়েন। ফের কলকাতার হোটেলে আগুন। দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের একটি হোটেলে অগ্নিকাণ্ড। সেই সময় হোটেলে আটকে পড়েন অন্তত 50 জন। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। জানা গিয়েছে ঘড়ির কাঁটায় রবিবার রাত 1টা আচমকাই হোটেলের কনফারেন্স রুমে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া গোটা হোটেলকে গ্রাস করে নেয়। সেই সময় হোটেলে ছিলেন অন্তত 50 জন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, তবে তারপরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। পরবর্তী সময় আরও দমকল আসে। শেষ পর্যন্ত দমকলের 5টি ইঞ্জিনের তৎপরতায় প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, গত মে মাসে আচমকা বড়বাজারের মদনমোহন মেছুয়া বাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। জানা যায় হোটেলে কমপক্ষে 42টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না কোনো জানালা, ফলে ধোঁয়ায় বাড়তে থাকে বিপত্তি। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন, অন্যদিকে দমকল কর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয়। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাইড্রোলিক ল্যাডার দিয়ে 25 জনকে উদ্ধার করা হয়েছিল সেই ঘটনায়, তবে মৃত্যু হয়েছিল 15 জনের। হাই নিউজ নেটওয়ার্ক। করোনা সংক্রমণে এবার উদ্বেগজনকভাবে এগোচ্ছে বাংলা। গত 24 ঘন্টায় রাজ্যে 44 জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন সংক্রমণের তালিকায় দিল্লির পরেই এখন পশ্চিমবঙ্গ। দেশ জুড়ে 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 203 জন। সবথেকে বড় উদ্বেগের বিষয় হচ্ছে একদিনে মৃত্যু হয়েছে 4 জনের। করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক মোড় নিচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, সোমবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় দেশে নতুন করে 203 জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এখনো পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 32 জনের, যার মধ্যে একদিনে মৃত্যু হয়েছে 4 জনের। বর্তমানে দেশজুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,961 জন। দিল্লি, কেরল, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে একদিনে 4 জনের মৃত্যুর খবর মিলেছে। সবচেয়ে বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে রাজধানী দিল্লিতে, তার ঠিক পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে গত 24 ঘন্টায় 44 জন করোনায় আক্রান্ত হয়েছে। সক্রিয় কেসের নিরিখে শীর্ষে কেরল, যেখানে বর্তমানে 1,435 জন করোনা পজিটিভ রোগী রয়েছে। এই পরিস্থিতিতে সতর্ক বার্তা দিচ্ছে বিশেষজ্ঞরা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের প্রধান ডক্টর রাজীব বহল জানান, পশ্চিম ও দক্ষিণ ভারতের আক্রান্তদের
জিনোম সিকোয়েন্সিং এর কাজ চলছে। বেশ কয়েকটি ক্ষেত্রে অমিক্রনের সাব ভ্যারিয়েন্ট JN1ও পাওয়া গিয়েছে। চিকিৎসকদের মতে এবারের সংক্রমণ প্রধান উৎসর্গ হিসেবে থাকছে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা। এই লক্ষণগুলি দেখা দিলে তৎক্ষণাৎ আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তবে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, মাথা ঘোরা, পেটের যন্ত্রণা বা ডায়রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। এই উপসর্গগুলি ওয়ার্নিং সাইন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে JN1 হল অমিক্রনেরই একটি সাব ভ্যারিয়েন্ট। এটি অত্যন্ত সংক্রামক হলেও অধিকাংশ ক্ষেত্রে ততটা সমস্যাজনক নয়। তবে যারা ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনিজনিত অসুখ বা অন্যান্য গুরুতর কম্বিটিউটরের শিকার, তাদের জন্য এই ভাইরাস জটিল রূপ নিতে পারে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছে, এটা এখনো প্যানিকের মতো কোনো পরিস্থিতি তৈরি করেনি। তবে গাফিলতি করা চলবে না। বয়স্ক নাগরিক, কমবেড ব্যক্তিদের জন্য আবার মাস্ক ব্যবহার, ভিড় এড়িয়ে চলা, ঘন ঘন হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, অতিমারির সময়কাল তুলনায় বর্তমানে সংক্রমণের মাত্রা কম হলেও স্বাস্থ্য দফতর এবং চিকিৎসকদের মতে সামান্য অসাবধানতাও বিপজ্জনক হতে পারে। জনসাধারণকে বারবার সচেতন থাকতে বলা হচ্ছে, যাতে এই ভাইরাসের বিস্তারের রোধ করা সম্ভব হয়। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের ইতিহাস থেকে 1971 সালের মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক প্রকার মুছে ফেলার চেষ্টায় ফের এক ধাপ এগোলো সেদেশের উপদেষ্টা সরকার। রবিবার বাংলাদেশ রিজার্ভ ব্যাংকের তরফে প্রকাশ করা নতুন সিরিজের নোটে আর নেই মুজিবুর রহমানের কোনো ছবি, বরং তার জায়গা নিয়েছে দেশের বিভিন্ন ধর্মীয় স্থাপত্য ও প্রাকৃতিক নিদর্শন। ভাবে 20, 50 ও 1000 টাকার তিনটি নতুন নোট বাজারে আনে বাংলাদেশ ব্যাংক। 20 টাকার নোটে হিন্দু মন্দির, 50 টাকার মুসলিম স্থাপত্য এবং 1000 টাকায় বৌদ্ধ মন্দিরের ছবি থাকছে। নতুন নোট প্রকাশের সময় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই নোটে কোনো ব্যক্তির ছবি রাখা হয়নি, বরং তাতে থাকবে বাংলাদেশের স্থাপত্য ও প্রকৃতির ছবি। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সমালোচকদের দাবি, এ শুধু একটি নোট বদলের ঘটনা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার অঙ্গ, যার লক্ষ্য মুক্তিযোদ্ধাদের ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদানকে ধীরে ধীরে মুছে ফেলা। প্রসঙ্গত, 1971 সালে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের মুদ্রায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি ছিল। কিন্তু গত বছর আগস্টে রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করা হয়। তারপর থেকেই দেশের ক্ষমতায় বসানো হয় এক উপদেষ্টা সরকারকে, যার প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের বিভিন্ন অংশে মৌলবাদী শক্তির উত্থান ঘটে। তাদের দাবি, মুক্তিযোদ্ধা সংক্রান্ত স্মৃতিচিহ্ন, স্থাপত্য, বঙ্গবন্ধুর মূর্তি সরানো হোক। শুরু হয় আগুন লাগানো, বুলডোজিং এবং ইতিহাস মুছে ফেলার প্রক্রিয়া। তখন থেকেই দাবি উঠেছিল, দেশের নোট থেকেও বঙ্গবন্ধুর ছবি সরাতে হবে। এবার সেই দাবির বাস্তবায়ন করল ইউনুস সরকার। এই পদক্ষেপে ক্ষুব্ধ বাংলাদেশের একটি বড় অংশ, বিশিষ্ট নাগরিক, মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ বলছেন, এটি দেশের আত্মপরিচয়ের উপর সরাসরি আঘাত। সামাজিক মাধ্যমের প্রতিবাদের ঝড় উঠেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠছে, ইতিহাস মুছে দিয়ে কতদিন ক্ষমতায় টিকে থাকতে চাইছে ইউনুস? বিশ্লেষকদের মতে, নির্বাচন ছাড়াই দীর্ঘদিন ক্ষমতায় থাকার আশায় মৌলবাদীদের সহায়তা নিচ্ছেন ইউনুস, আর সেই কারণেই তাদের দাবির কাছে নতি স্বীকার করছেন তিনি। এই সিদ্ধান্ত বাংলাদেশের গণতন্ত্র, ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতি এক মারাত্মক চ্যালেঞ্জ বলেই মনে করছেন দেশের বিশ্লেষক মহল। নতুন নোট চালু হলেও বিতর্ক থামছে না, বরং প্রশ্ন জোরালো হচ্ছে, 71-এর চেতনাই কি শেষ হয়ে যাচ্ছে ইউনুসের প্রশাসনে? হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া 4টি বিমান ঘাঁটিতে ইউক্রেনের গোপন ড্রোন হানায় ধ্বংস 41টি যুদ্ধ বিমান। স্পাইস ডার্স ওয়েব নামে অপারেশনে ব্যবহার করা হয় 117টি ড্রোন। আর এই হামলাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখনো পর্যন্ত সবথেকে বড় ড্রোন আক্রমণ বলেছে আন্তর্জাতিক মহল। রাশিয়াও স্বীকার করেছে, ইউক্রেনের এই হামলায় তাদের অনেক ক্ষতি হয়েছে।
রাশিয়ার উপরে অতর্কিত এক বড়সড় হামলা চালালো ইউক্রেন। রবিবার চালানো এই গোপন অভিযানে নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহল। ইউক্রেনের দাবি, এই হামলায় রাশিয়ার 41টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সামরিক দিক থেকে এই হামলাকে ইউক্রেনের অন্যতম বড় সাফল্য বলেই মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। গোয়েন্দা আধিকারিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে জানান, এই বিশেষ অভিযানের নাম ছিল স্পাইডারস ওয়েব। মোট 4টি রুশ বিমান ঘাঁটিকে নিশানা করা হয়েছিল। ইউক্রেনের তরফে এটি এখনো পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা বলে জানান তিনি। হামলার পরিকল্পনার রূপায়ণও ছিল একেবারে সিনেমার কায়দায়। সূত্রের খবর, বিস্ফোরক ভর্তি ড্রোনগুলো লুকিয়ে রাখা হয়েছিল বাঁশের তৈরি বড় ছাতার ভিতরে। পাকে করে সেই ছাতাগুলিকে ড্রোন রুশ সীমান্তে কাছে নিয়ে আসা হয়। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর রিমোট কন্ট্রোলের সাহায্যে ছাতাগুলিকে খোলা হয় এবং ড্রোনগুলিকে আকাশে ওড়ানো হয়। এরপর ড্রোনগুলিকে একসঙ্গে রওনা দেয় রাশিয়ার বিমান ঘাঁটিগুলির দিকে এবং সেখানে বিস্ফোরণ ঘটায়। এই অভিযানে 117টি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। পুরো পরিকল্পনার তত্ত্বাবধানে ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশের নিরাপত্তা সংস্থা এসবিইউ এর প্রধান ওসিল মলিউক। ইউক্রেনের নিশানায় ছিল রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ লায়া বিমান ঘাঁটি, যেখানে TU-20 TM সুপারসনিক বোমারু বিমান মোতায়েন থাকে। এই বিমানগুলি ইউক্রেনের বিরুদ্ধে হামলার জন্য প্রায়শই ব্যবহার করে রুশ সেনারা। এছাড়াও TU-95 নামের আরেকটি রুশ বিমানও এই হামলায় ধ্বংস হয়েছে বলে জানা গিয়েছে। নজর রাখবো ওয়েদার আপডেটে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, আবারও ফিরছে হাঁসফাঁস গরমের দিন। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও বড় কোনো সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে। বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গেও, তবে এখনও উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী বায়ুর গতিস্লথ। জুন মাসের প্রথম সপ্তাহে বর্ষার অনুকূল পরিবেশের সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে 10 দিন আগে বর্ষা ঢুকেও থমকে রয়েছে। তার ফলে দক্ষিণবঙ্গে এখনই বর্ষা নয় বলেই মনে করছে আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী অবশ্য দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন 10ই জুন। তবে এবার কেরল বা উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আগাম বর্ষা ঢুকবে কিনা তা নিয়ে সন্দেহ আবহাওয়াবিদদের। গরম ও জলীয় বাষ্পের ফলে অস্বস্তি চরমে, তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী কয়েকদিন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় ভ্যাপসা গরম আর অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। এই সপ্তাহে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.2 ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 59 থেকে 91%। পাশাপাশি সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিতে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হাই নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।